খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাঙালিদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন এনআরসি নিয়ে মমতাকে আক্রমণ হিমন্তের। সমাজ মাধ্যমে যৌনতার হাতছানি, ফাঁদে পা দিয়ে 9 কোটি টাকা খোয়ালেন 80 বছরের বৃদ্ধ। 30,000 কোটি টাকার প্যাকেজ, রান্নার গ্যাসে বড় ভর্তুকির পথে কেন্দ্র। টাটাদের 766 কোটি ক্ষতিপূরণ দিতেই হবে রাজ্যকে, সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্ট। লক্ষ্মীর ভান্ডার চায় না, আগে জমাজল সরাক প্রশাসন, স্লোগান তুললেন ডোমজুড়ের মহিলারা। ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণ, খেলা চলাকালীন মাঠ থেকে গ্রেফতার পাকিস্তানি ক্রিকেটার। বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুরে কি ব্যবস্থা, অভিষেকের প্রশ্নের জবাব দিল বিদেশ মন্ত্রক। শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নয়, মামলা অমুসলিমদের বিরুদ্ধেও, বিভ্রান্তি উড়িয়ে জানালেন হেমন্ত। ঢাকায় সাংবাদিককে কুপিয়ে খুন, তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করতে ঘনিয়ে এলো মৃত্যু। রাস্তা থেকে পিছলে 23 জওয়ানকে নিয়ে গভীর খাদে পড়ল সিআরপিএফ এর গাড়ি। 15 আগস্টের আগে হারহিম কত মৃত্যু। ট্রাম্পের শুল্ক বানের পাল্টায় আমেরিকা থেকে অস্ত্র বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত ভারতের। হিমাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা, খাদে গিয়ে পড়ল যাত্রী বোঝাই গাড়ি, মৃত্যু একই পরিবারের 5। বিজেপি ক্ষমতায় আসতেই রংবদল, গেরুয়া হচ্ছে উড়িষ্যার সব সরকারি ভবন। কপিল সালমানকে খুনের হুমকি বিষ্ণুই গ্যাংয়ের, তারকাদের নিরাপত্তা চেয়ে অমিত শাহের দ্বারস্থ ফিল্ম সংগঠন। জোড়া ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ, কেমন আবহাওয়া দক্ষিণের জেলাগুলিতে, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাঙালিদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন এনআরসি নিয়ে মমতাকে আক্রমণ হিমন্তের। এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এনআরসি নিয়ে কোনো ঘোষণা হয়নি, বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের মধ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রামের জনসভায় নাগরিকত্ব নিয়ে সওয়াল তোলেন মুখ্যমন্ত্রী, বলেন আমাদের শপথ এনআরসি করতে দিচ্ছি না, দেব না। অসম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছেন, সাহস তো কম নয়। নোটিশ পাঠালে কেউ যাবেন না, আমরা এখান থেকে আইনজীবী দিয়ে লড়িয়ে নেব, বাংলায় থাকুন, শান্তিতে থাকুন। এরই পাল্টা জবাবে গৌহাটিতে একটি সাংবাদিক বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, হঠাৎ উনি বলছেন আমি এনআরসি মানব না। কে এনআরসির নির্দেশ দিয়েছে? বিগত 5 বছরে উনি এনআরসি নিয়ে কথা বলেননি, হঠাৎ তিনি এসব বিষয় নিয়ে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, বাঙালিদের মধ্যে ভয় তৈরি করা এবং তাদের ভোট আদায় করার কৌশল এটা। গত 5 বছরে এনআরসি নিয়ে কথা বলেননি, এখন নির্বাচন আসছে তাই উনি এসব কথা বলতে শুরু করেছেন। অসমের মুখ্যমন্ত্রীর এই আক্রমণের জবাবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, আগে নিজেরা ঠিক করে নিক। শুভেন্দু অধিকারী বলছেন এনআরসি হচ্ছে, হবে। ওদিকে অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় এনআরসি হচ্ছে না, আগে নিজেরা ঠিক করুক যে এনআরসি হচ্ছে কিনা। আর উনি অসম থেকে কেন বারবার বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ পাঠাচ্ছেন? আসলে পেছনের দরজা দিয়ে সিএএ ও এনআরসি 2 অস্ত্র ব্যবহার করে বাংলার সাধারণ গরিব মানুষকে দেশছাড়া করার পরিকল্পনা করেছেন। শুধু নিজেরা ক্ষমতায় থাকবেন, জিতবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, তাই এসব কথা বলছেন। সমাজ মাধ্যমে যৌনতার হাতছানি, ফাঁদে পা দিয়ে 9 কোটি টাকা খোয়ালেন 80 বছরের বৃদ্ধ। সমাজ মাধ্যমে প্রেম এবং যৌনতার হাতছানি, ফাঁদে পা দিয়ে 2 বছরে মোট 9 কোটি টাকা খোয়ালেন এক বৃদ্ধ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। সম্প্রতি সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত 2023 সালে। শারভি নামে এক মহিলা ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই কথাবার্তা শুরু হয় দুজনের। ধীরে ধীরে সম্পর্ক হয় আরো গভীর। শারভি জানান তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না, সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এরপরই ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার নাম করে তিনি বৃদ্ধর কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। এর কয়েকদিন পর কবিতা নামে আরও এক মহিলা তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করে। তিনি নিজেকে শারভির পরিচিত বলেই দাবি করেন। তার সঙ্গেও ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে বৃদ্ধের। কবিতা বিভিন্ন অশ্লীল ছবিও তাকে পাঠাতে শুরু করেন বলে অভিযোগ। একইভাবে আরো 2 মহিলার সঙ্গে আলাপ হয় ওই বৃদ্ধের। অভিযোগ, প্রেম এবং যৌনতা টোপ দিয়ে প্রত্যেকে নানা কারণে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন। অবশেষে সর্বশান্ত বৃদ্ধ গত জুলাই মাসে পুলিশের দ্বারস্থ হন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এই প্রতারণা চক্রের নেপথ্যে রয়েছে একজনই। তিনি বিভিন্ন নামে ওই বৃদ্ধের সঙ্গে আলাপ করতেন এবং যৌনতার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিতেন। তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
30,000 কোটি টাকার প্যাকেজ, রান্নার গ্যাসে বড় ভর্তুকির পথে কেন্দ্র। রান্নার গ্যাসে বিরাট ভর্তুকির ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এ নিয়ে আবারও রয়েছে বৈঠক, সেখানে মন্ত্রীরা তুলবেন এই দাবি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস টুডের একটি প্রতিবেদন অনুযায়ী মন্ত্রিসভা তেল ও গ্যাস সংস্থাগুলির জন্য প্রায় 30,000 কোটি টাকা ভর্তুকি ঘোষণা করতে পারে। তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়, এ নিয়ে আলোচনা চলছে। কিন্তু কেন এত টাকা ভর্তুকি দেওয়ার কথা ভাবছে কেন্দ্র? জানা গিয়েছে মূলত এলপিজির দামের ক্ষেত্রে এই ভর্তুকি প্রদান করা হবে, যার মাধ্যমে তেল ও গ্যাস প্রস্তুতকারী সংস্থাগুলি যাতে নিজেদের আর্থিক ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমাতে পারে, সেই উদ্দেশ্য সাধনে এগিয়ে আসছে কেন্দ্র। এছাড়াও এই ভর্তুকি সুবিধা যে শুধুই সংস্থাগুলো পাবে এমন নয়। একাংশের অনুমান, মন্ত্রিসভায় 30,000 কোটি টাকার ভর্তুকিতে অনুমোদন দিলে দাম কমবে গ্যাসে, লাভ হবে গ্রাহকদের। কিন্তু কবে এই নিয়ে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে কেন্দ্র? নয়াদিল্লি সূত্রে খবর, শুক্রবার দুপুর 1টা নাগাদ এই সংক্রান্ত বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক হয়েছে কিনা বা বৈঠকে কি আলোচনা হয়েছে সে নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। টাটাদের 766 কোটি ক্ষতিপূরণ দিতেই হবে রাজ্যকে, সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্ট। সিঙ্গুর মামলায় টাটা গোষ্ঠীকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে বলে রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি পি নরসিংহ ও বিচারপতি অতুল এস চান্দুরকরের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ট্রাইব্যুনালের রায় বহাল থাকছে, অর্থাৎ রাজ্যকে টাটা মোটরসকে ক্ষতিপূরণ বাবদ 766 কোটি টাকা দিতে হবে। এদিন আদালতে শুনানির সময় তীব্র অস্বস্তির মুখে পড়েন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। ট্রাইব্যুনালের এক সদস্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট বিচারপতিকে টাটা গোষ্ঠীর আমন্ত্রণে 15 বার নাগপুরে যেতে দেখা গিয়েছে, যদিও তিনি আরবিট্রেশন পর্বের পর আমন্ত্রণ পেয়েও যাননি। এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে বেঞ্চ। কড়া সুরে জানানো হয়, যদি এই অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয় তবে রাজ্যকে বড়সড় জরিমানা করা হবে। অবশেষে নিজের জমা দেওয়া নথিপত্র ফেরত নিতে চান সিব্বল। তখনই বেঞ্চের ভৎসনার মুখে পড়ে রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়। এক প্রকার গর্জে ওঠা আদালত। বিশ্বাসযোগ্যতা ও আইনি নৈতিকতার প্রশ্নে এমন পদক্ষেপ কাম্য নয়। ঘটনার সূত্রপাত 2006 সালে, যখন 1 লাখি গাড়ির কারখানার জন্য তৎকালীন বাম সরকার সিঙ্গুরে কৃষি জমি অধিগ্রহণ করে টাটা গোষ্ঠীকে জমি দেয়। জমি অধিগ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নামে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস। বহু চাষী, সমাজকর্মী এবং দলের কর্মীরা সেই আন্দোলনে সামিল হন। সেই আন্দোলনই 2011-র পরিবর্তনের ভিত্তিপ্রস্তর হয়ে দাঁড়ায়। তৃণমূল ক্ষমতা আসার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষকদের জমি ফেরত দেওয়া হয়। চাষিরা জমি ফেরত পেলেও কারখানা গড়তে না পেরে টাটা গোষ্ঠীর ব্যবসায়িক ক্ষতি হয়। সেই ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করে তারা। বিষয়টি করায় আরবিট্রেশন ট্রাইব্যুনালে, সেখানে রাজ্যের বিরুদ্ধে রায় দেয় ট্রাইব্যুনাল। সে রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু শুক্রবার তা খারিজ হয়ে যায়। এই রায় নিয়ে রাজনীতির আজ পড়েছে বঙ্গ রাজনীতিতে। বিরোধীরা বলছে আন্দোলনের রাজনীতি করে রাজ্যের মুখ পুড়ল আর মোটা টাকাও দিতে হবে। তবে শাসক দলের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 5. শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নয়, মামলা অমুসলিমদের বিরুদ্ধেও, বিভ্রান্তি উড়িয়ে জানালেন হিমন্ত। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ধরা পড়লে মামলা হবে অমুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও। যাবতীয় বিভ্রান্তি উড়িয়ে স্পষ্ট করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বুঝিয়ে দিলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় ভারতে অমুসলিম শরণার্থীরা সুরক্ষা পান, কিন্তু ওই আইনে যারা সুরক্ষা পাচ্ছেন না তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা দায়ের করা হবে। সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে। মূলত বাংলাদেশে অনুপ্রবেশকারীদের টার্গেট করা হচ্ছে। অসমে এই ধরপাকড় অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। কেউ অনুপ্রবেশকারী সন্দেহে ধরা পড়লেই সে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফরেনার্স ট্রাইব্যুনালে। অসমে ধৃত কেউ বিদেশি কিনা সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয় এই ফরেনার্স ট্রাইব্যুনাল। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই জানায়, ধরপাকড়ের সময় কোনো অমুসলিম বিদেশি ধরা পড়লে তাদের বিরুদ্ধে মামলা দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই মামলা দায়ের হবে। এমনকি পিটিআই একটি সরকারি নির্দেশিকার নথিও প্রকাশ করে, যা রাজ্য জুড়ে বিভ্রান্তি ছড়ায়। আজসু সহ বিভিন্ন স্থানীয় সংগঠন বিজেপি সরকারকে কাঠগড়ায় তোলা শুরু করে। বিজেপি সরকার অসম অ্যাকর্ড মানছে না। এই অভিযোগে শুক্রবার রাজ্যে বন্ধ ডেকে দেয় অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন। ঢাকায় সাংবাদিককে কুপিয়ে খুন, তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করতে খুনিয়ে এলো মৃত্যু। ইউনুসের বাংলাদেশে নিরাপত্তাহীন সাংবাদিকগুলো তোলাবাজির খবর করতে গিয়ে মর্মান্তিক পরিণতি সাংবাদিকের। ঢাকার অদূরে গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগে তোলপাড় বাংলাদেশ। গত বুধবার চান্দনা চৌরাস্তা এলাকায় তোলা আদায়ের ভিডিও রেকর্ড করতে দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হলো আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে। তাকে হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনার তদন্ত নেমেছে গাজীপুর মহানগর পুলিশ। জানা গিয়েছে, নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন, বয়স 38 বছর। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপুর গ্রামে। দৈনিক প্রতিদিন নামে সংবাদপত্রের গাজীপুরের
সাংবাদিক হিসেবে কাজ করতেন তুহিন। বুধবার চান্না চৌরাস্তা এলাকায় দুষ্কৃতীদের তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করছিলেন। এরপরই 5-6 জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ চান্না চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুহিন দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুষ্কৃতীরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাথারি কোপাতে থাকে। উপর্যুপরি কোপানোয় তুহিনের মৃত্যু হলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, আমি দোকানে বসেছিলাম, হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢুকে পড়েন। পরে 3 জন আমার দোকানের ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় দোকানের বাইরে 2 জন রামদা নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি বাধা দিতে গেলেও তারা আমাকে কুপিয়ে হত্যা করার হুমকি দেয়। ওই সময় অনেক লোক তাকিয়ে দেখছে, কিন্তু কেউ বাঁচাতে আসেনি। সাংবাদিক আসাদুজ্জামানের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা গিয়েছে, এদিন রাত 8টার দিকে চৌরাস্তা এলাকার একটি ভিডিও শেয়ার করে লেখেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা। হিমাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা, খাদে গিয়ে পড়ল যাত্রী বোঝাই গাড়ি, মৃত একই পরিবারের 5। ভয়াবহ পথ দুর্ঘটনা হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রী বোঝাই গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 5 সদস্যের। শুক্রবার সকালে খবরটি প্রকাশ্যে এনেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় 4 চাকা গাড়িটি বাণীক্ষেত থেকে রওনা দিয়েছিল। রাত 9:30 নাগাদ ভাঞ্জরাডু শাওয়া ভাতওয়াস রোডের কাছে আচমকা গাড়িটি 500 ফুট গভীর খাদে গিয়ে পড়ে। জানা গিয়েছে, গাড়িটিতে মোট 6 জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 5 জনের। মৃতদের মধ্যে রয়েছে 2 শিশু এবং 1 মহিলা। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা, হাত লাগান উদ্ধার কাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল? প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, পাহাড় থেকে একটি বড় পাথর গাড়িটির উপর পড়ে। তার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। ঘটনায় শোক প্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, চাম্বা জেলায় একটি পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। ট্রাম্পের শুল্ক বানের পাল্টা আমেরিকা থেকে অস্ত্র বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত ভারতের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বানের এবার পাল্টা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। রয়টার্সের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। সেই সময় ভারত আমেরিকা থেকে বেশ কিছু অস্ত্র বিমান কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্পের শুল্ক বানের জেরে সেই পরিকল্পনা আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। জানা যাচ্ছে, ভারত তার অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করতে আমেরিকা থেকে স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং 6টি বোয়িং PI নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছিল। জোড়া ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ, কেমন আবহাওয়া দক্ষিণের জেলাগুলিতে? গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঘূর্ণাবর্ত এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ভারী বৃষ্টি হবে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। সোমবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে, নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা, তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতে অস্বস্তি বাড়বে মূলত। কলকাতায় মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সকাল থেকে বিকেলের মধ্যে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনি ও রবিবার ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে।